फ्रेंड्स, दिस इज राजेश। ওয়েলকাম টু আরডিএন স্টাডি। সো আজকে আমরা টেট 1 পরীক্ষার জন্য এনভায়রনমেন্ট স্টাডিজ থেকে ওয়াটার অর্থাৎ জল নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে এবং পরবর্তী সময়ে প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন, আশা করি আপনাদের কাজে আসবে। দেখুন, প্রথমেই রয়েছে জল। জল একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন তরল পদার্থ। তাহলে জল কি? জল হচ্ছে একটা বর্ণহীন, যার বর্ণ নেই, গন্ধ নেই, স্বাদ নেই, এরকম একটা তরল পদার্থ। প্রমাণ চাপে জলের গলনাঙ্ক 0 ডিগ্রি সি। তাহলে জলের গলনাঙ্ক কত? প্রমাণ চাপে 0 ডিগ্রি সি। আর স্ফুটনাঙ্ক, জল যখন ফুটতে থাকে তার যে একটা সীমা রয়েছে, এটা হচ্ছে 100 ডিগ্রি সি। পৃথিবীতে জলের অস্তিত্ব। দেখুন, পৃথিবীতে জলের অস্তিত্ব রয়েছে অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল। তারপর দেখুন, এখানে অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে প্রথমে রয়েছে অশ্বমণ্ডল। এটা হচ্ছে মৃত্তিকার রন্ধ্রে কঠিন শিলা বা পাহাড়ের পাটলে জল পাওয়া যায়। মৃত্তিকা বা পাহাড়ের 5 কিলোমিটার গভীরতা পর্যন্ত জল উপস্থিত থাকে। তাহলে দেখুন, অশ্বমণ্ডলে এটা হচ্ছে কঠিন শিলা বা পাহাড়ের ফাটলেও জল পাওয়া যাচ্ছে বা পাওয়া যায়। মৃত্তিকা বা পাহাড়ের 5 কিলোমিটার গভীরতা পর্যন্ত জল উপস্থিত থাকে। তারপর এখানে লেখা আছে বায়ুমণ্ডল। তাহলে দেখুন, সমুদ্র, হ্রদ, নদী এবং ধীরে ধীরে চলমান প্রবাহে জল সামগ্রিকভাবে বায়ুমণ্ডল গঠন করে। বায়ুমণ্ডল দেখুন, বায়ুমণ্ডলের অন্তর্গত জলীয় বাষ্প, মেঘ, তুষার এবং বৃষ্টির উপর উপস্থিত থাকে। তাহলে দেখুন, বায়ুমণ্ডলে কোথায় থাকে? জলীয় বাষ্প, মেঘ, তুষার ইত্যাদিতেও কি হয়? মানে জল অবস্থান করে। তারপর দেখুন, ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। মোট জল। মোট জল দেখুন, মোট মানে হচ্ছে 100%। ঠিক আছে? তার মধ্যে সমুদ্রের মধ্যে রয়েছে 97% আর মিষ্টি বা স্বাদু জল হচ্ছে 3%। তাহলে 97 প্লাস 3 হচ্ছে 100। এখন দেখুন, এই যে 100 মানে সমুদ্রের মধ্যে 97% বা 97% আর মিষ্টি জল রয়েছে 3%। তো মিষ্টি বা স্বাদু জল কোথায় কোথায় রয়েছে, কী অবস্থানে রয়েছে? তাহলে এই যে 3%, এই 3% এখানে আলোচনা করা হচ্ছে। তাহলে দেখুন, হিমবাহ ও তুষার আচ্ছাদন হচ্ছে 75%, মানে এই 3%-এর মধ্যে। তাহলে 3%কে যদি মোট ধরা হয়, তার মানে এখানে আবার 100% হয়ে যাচ্ছে। তার মধ্যে 75% হচ্ছে হিমবাহ ও তুষারের মধ্যে রয়েছে। ভূগর্ভস্থ জল হচ্ছে 25%। এখন দেখুন, এখানে যে ভূগর্ভস্থ জল, ঠিক আছে, তারপর এখানে লেখা আছে দেখুন হ্রদ, হ্যাঁ, তারপর মৃত্তিকা, বায়ু, নদী ইত্যাদির মধ্যেও জল রয়েছে। তো মনে রাখবেন, বিশেষভাবে যে প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসবে, এটা হচ্ছে মোট জল হচ্ছে, মোট জলের মধ্যে সমুদ্রে 97% এবং মিষ্টি বা স্বাদু জল হচ্ছে 3%। তারপর দেখুন, জল দূষণ কাকে বলে, মানে জল দূষণ কাকে বলে তা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। জলে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশলে জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং তার ফলে উদ্ভিদ, প্রাণী ও মানুষের ক্ষতির আশঙ্কা থাকে। তবে জলের যে খারাপ অবস্থাকে, জলের সেই খারাপ অবস্থাকে জল দূষণ বলে। বলা হচ্ছে জল দূষণ কি? জলে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশলে জলের যে ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং তার ফলে কি হয়? উদ্ভিদ, প্রাণী, মানুষের ক্ষতির আশঙ্কা থাকে। আর এই যে একটা খারাপ অবস্থা জলের, এটাকে জল দূষণ বলে। জল দূষক বিভিন্ন উৎস থেকে নির্গত যেসব পদার্থ জলকে দূষিত করে, সেগুলো কয়েকটি শ্রেণীতে ভাগ করে আলোচনা করা যেতে পারে। প্রথমে রয়েছে বিভিন্ন জৈব পরিপোষক। বিভিন্ন জৈব পরিপোষকের মধ্যে রয়েছে মানুষ ও প্রাণীর বর্জ্য পদার্থ ও অন্যান্য জৈব আবর্জনা, পলি প্রভৃতি। অজৈব পরিপোষক যেগুলি জলকে দূষিত করে, নাইট্রোজেন, ফসফরাস, ডিটারজেন্ট। তারপর আমাদের কাছে রয়েছে রোগ জীবাণু, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপর হচ্ছে প্যারাসাইট প্রভৃতি। জৈব দূষকের মধ্যে রয়েছে কীটনাশক। দেখুন, জৈব দূষকের মধ্যে কী রয়েছে? কীটনাশক, তারপর হচ্ছে ক্লোরিনেটেড
তারপর হচ্ছে বাইফিনাইল প্রভৃতি। অজৈব পদার্থের মধ্যে রয়েছে পারদ, ভেরি ইম্পর্টেন্ট, সীসা, এগুলো মনে রাখবেন, আসতে পারে যে পারদ কীরকম, জৈব দূষক, অজৈব দূষক, তখন কী করতে হবে, অজৈব দূষক আনসার করতে হবে। কেডিয়াম প্রভৃতি ধাতু, আর্সেনিক, তারপর হচ্ছে নাইট্রেট প্রভৃতি লবণ। তেজস্ক্রিয় পদার্থের মধ্যে রয়েছে ইউরেনিয়াম, যা জলকে দূষিত করে, থুরিয়াম প্রভৃতি। তাপীয় দূষক, তাপ বিদ্যুৎ কেন্দ্রের গরম জল। তারপর এখানে রয়েছে নর্মদার দূষিত জল। দেখুন, জল দূষণের প্রধান কারণগুলির মধ্যে অন্যতম হলো নর্মদা বা নিকাশি ব্যবস্থার মাধ্যমে দূষিত জলকে সরাসরি নদী বা অন্যান্য জলাশয়ের ফেলে দেওয়া। এই নিকাশি জলের মধ্যে থাকে মানুষ ও প্রাণীর বর্জ্য পদার্থ, খাবারের অবশিষ্ট অংশ, কাপড় পরিষ্কারের দূষিত জল, ডিটারজেন্ট ও রং প্রভৃতি জল দূষক। এই নিকাশি দ্বারা দূষিত জল রোগ বহনকারী বিভিন্ন জীবাণু, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবীর উৎস। এই দূষিত জল থেকে কলেরা, দেখুন এই দূষিত জল থেকে কি হয়, কলেরা, আমাশয়, টাইফয়েড প্রভৃতি জলবাহিত রোগ ছড়ায়। তাছাড়া ব্যাকটেরিয়াগুলি জলে দ্রবীভূত অক্সিজেন শোষণের মাধ্যমে জলে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস জলজ বাস্তুতন্ত্রের ধ্বংসের মুখে ঠেলে দেয়। ঢেলে হবে না, ঠেলে হবে। তারপর দেখুন অজৈব যৌগ ও খনিজ পদার্থ। দেখুন জল দূষণের কারণের মধ্যে কি রয়েছে, আর্সেনিক, কোবাল্ট, কপার, পারদ, সীসা, ম্যাগনেসিয়াম প্রভৃতি জলে মিশে গিয়ে জলকে দূষিত করে। তারপর রয়েছে সিনথেটিক জৈব যৌগসমূহ। দেখুন জ্বালানি, প্লাস্টিক তন্তু, দ্রাবক, ডিটারজেন্ট, পেইন্টের রং, খাদ্য সংযোজন, ওষুধ প্রভৃতি জল দূষণ করে। তারপর আমাদের কাছে রয়েছে খনিজ তেলের মিশ্রণ। দেখুন তেলবাহী ট্যাঙ্কারের দুর্ঘটনা, তেলের উত্তোলনের সময় ইচ্ছাকৃতভাবে জাহাজ থেকে সমুদ্রের তেল ফেলা। দেখুন ইচ্ছাকৃতভাবে অনেকে জাহাজ থেকে সমুদ্রের মধ্যে তেল ফেলে দেয়। আবার কখনো কখনো স্বাভাবিকভাবে ভূগর্ভস্থ খনিজ তেল ভূগর্ভের বাইরে বেরিয়ে এলে জলকে দূষিত করে দেয়। দেখুন তেজস্ক্রিয় বর্জ্যের দ্বারাও জল দূষণ হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন তেজস্ক্রিয় বর্জ্য পদার্থগুলি মূলত ভূগর্ভে পতিত করা হয়, যা ধীরে ধীরে ভূগর্ভস্থ জলের সাথে মিশ্রিত হয়ে ভৌমজলকে দূষিত করে দেয়। আবার বর্তমান সময়ে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষাগুলি সমুদ্র পৃষ্ঠে করা হয়, যার দরুন সমুদ্রের জল দূষিত হয়ে পড়ে। শিল্প কারখানার দূষিত নোংরা জল। দেখুন এখানে রয়েছে কাপড়, চিনি, সার, শিল্প কারখানা, তৈল শোধনাগার, ওষুধ, রাবার, কৃত্রিম তন্তু, কাগজ শিল্পকেন্দ্র প্রভৃতি শিল্পকেন্দ্র থেকে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ জলে মিশে জলের রাসায়নিক দূষণ ঘটায়। দেখলেন জলের রাসায়নিক দূষণ কীভাবে ঘটায়, এই যে বিভিন্ন কারখানা রয়েছে, চিনি, কাপড়, এগুলো থেকে কি হয়, এগুলো থেকে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ জলে মিশে এবং জলকে দূষিত করে। বিষাক্ত কীটনাশক ব্যবহার। দেখুন বিষাক্ত কীটনাশকও কী করে, জলকে দূষিত করে। বিভিন্ন ধরনের বিষাক্ত কীটনাশক, ছত্রাকনাশক, হার্বিসাইড, নেমাটিসাইড কৃষিক্ষেত্রে ও অন্যান্য কাজে ব্যবহার করা হয়, ফলে জল দূষণ হয়। দেখুন তাপীয় দূষণ। তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে বা কেন্দ্রগুলি জলের তাপীয় দূষণের প্রধান উৎস। দেখুন ভৌমজল দূষণ। ভৌমজল কীভাবে দূষণ হয়, ভূপৃষ্ঠের দূষিত জল সেপটিক ট্যাঙ্ক, মলকুণ্ড, তেলের কূপ, আবর্জনা সমৃদ্ধ পুকুর প্রভৃতির মাধ্যমে ছুঁয়ে ভূগর্ভে প্রবেশ করে এবং ভৌমজলকে দূষিত করে, মানে মাটির তলের জলকেও দূষিত করে। তারপরে এখানে আছে দেখুন খনি থেকে নিষ্কাশিত অ্যাসিড জলকে দূষিত করে। তারপরে হচ্ছে পলি বা কর্দম জাতীয় পদার্থ জল দূষণ করে। এবার দেখুন আমরা জল দূষণ সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। তো জল দূষণ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, মেইন কাজ হচ্ছে জল তো দূষণ হচ্ছে, দেখুন জলকে কিভাবে আমরা দূষণ থেকে নিয়ন্ত্রণ করতে পারবো বা কম দূষণ হবে। দেখুন আইন প্রণয়ন ও বলবতের দ্বারা, ভালোভাবে আইন প্রণয়ন ও বলবৎ করতে হবে। প্রযুক্তির ব্যবহার করতে হবে, আধুনিক যে প্রযুক্তি রয়েছে এগুলির ব্যবহার করতে হবে, প্রযুক্তি ব্যবহার করে জলকে দূষণমুক্ত করতে হবে। কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার হ্রাস করতে হবে। উষ্ণ জল শীতলীকরণ করতে হবে।
কোন স্থল পরিবহনের সতর্কতা অবলম্বন করতে হবে, মানে কোন স্থল পরিবহনের সময় যেন সমুদ্রের মধ্যে না পড়ে যায় এগুলোর সতর্কতা অবলম্বন করতে হবে। জলের অপব্যবহার রোধ করতে হবে, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে জনসচেতনতা। যতই যা কিছু করা হোক না কেন, যতদিন পর্যন্ত সচেতনতা বৃদ্ধি না পাবে ততদিন পর্যন্ত জল দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তারপর দেখুন জল দূষণের প্রভাব, এখান থেকে প্রশ্ন আসবে, ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে নিন। তো জল দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি নিচে বর্ণনা করা হলো। প্রথম রয়েছে জলবাহিত রোগ, পরীক্ষার মধ্যে আসবে জলবাহিত রোগগুলি। দেখুন জলবাহিত রোগের মধ্যে রয়েছে কলেরা, আমাশয়, জন্ডিস, টাইফয়েড, যক্ষ্মা, তারপর রয়েছে সিস্টোসোমাইসিস প্রভৃতি। পেটের অসুখের মধ্যে ক্যান্সার ও পেশির কাঠিন্যযুক্ত সমস্যার সৃষ্টি হয়। ফুসফুসের ক্যান্সার দেখা দেয়। ত্বকের রোগসমূহের মধ্যে দেখুন আর্সেনিক জলে সংক্রমিত হয়ে পানি ও খাদ্যের মাধ্যমে জীবদেহে প্রবেশ করে। আর্সেনিকের প্রভাবে হাতে, চেটো ও পায়ের তলায় কালো ছুপ দাগ দেখা যায়, যাকে ব্ল্যাকফুট রোগ বলে। তাহলে পরীক্ষার মধ্যে আসবে ব্ল্যাকফুট রোগ কিসের কারণে হয়? আর্সেনিকের কারণে। ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তারপর দেখুন ইউট্রিফিকেশন, এটা কি? জলে নাইট্রেট জাতীয় জৈব ও অজৈব পরিপোষণের পরিমাণ বৃদ্ধি পেলে বিভিন্ন প্রকার জলজ উদ্ভিদ যেমন কচুরিপানা জাতীয় উদ্ভিদ অস্বাভাবিকভাবে বাড়ে, যার ফলে জলে বসবাসকারী প্রাণীদের প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং জলাশয়টি ক্রমে মজে নষ্ট হয়ে পড়ে। একে ইউট্রিফিকেশন বলে। তারপর মৃত্তিকার ক্ষতি, তারপর কি রয়েছে প্রভাব, মানে জল দূষণের ফলে কি হয়? মৃত্তিকার ক্ষতি হয়, সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। ভেরি ইম্পর্ট্যান্ট হটাই বা হাউচ রোগ। হটাই বা হাউচ রোগ থেকে কিন্তু প্রশ্ন আসে। জলে কেডিয়াম সংক্রমণের ফলে যে রোগের সৃষ্টি হয় তার ফলে অস্থিভঙ্গুর হয় ও অস্থিমজ্জার সমস্যা ঘটে, এরূপ রোগকে হটাই বা আউচ রোগ বলে। তো মনে রাখবেন পরীক্ষার মধ্যে আসবে হটাই রোগ কিসের কারণে হয় বা আউচ রোগ, এটা হচ্ছে কেডিয়ামের ফলে। ঠিক আছে। তারপর দেখুন মিনামাটা রোগ। 1955 সালে জাপানের মিনামাতা উপসাগরের জলে পারদ সংক্রমণের ফলে পারদ সামুদ্রিক মাছের দেহে কেন্দ্রীভূত হয়। মিনামাতা গ্রামে বহু মানুষ এই মাছ খাওয়ার ফলে পারদ জীব বিবর্ধিত হয়ে নানান রোগের সৃষ্টি করে। পারদ বিষক্রিয়াজনিত এরূপ রোগকে মিনামাতা বলে। তাহলে মিনামাতা 1955 সালে কোথায় হয়েছিল? জাপানে। তো মিনামাতা রোগের কারণ হচ্ছে পারদ সংক্রমণ। মনে রাখবেন মিনামাতা আসলে পারদ সংক্রমণ। আর্সেনিকের ফলে হয় ব্ল্যাকফুট। আর হটাই বা আউচ এটা হচ্ছে কেডিয়াম। সীসাজনিত বিভিন্ন রোগ, দেখুন পানীয় জলে সীসার পরিমাণ বেড়ে গেলে তা মানুষের শরীরে প্রবেশ করে। এই সীসাজনিত সংক্রমণের ফলে এমিনিয়া দেখা দেয়, মস্তিষ্কের কোষ বিনষ্ট হয়, রক্তচাপের বৃদ্ধি ঘটে, শিশুদের মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত হয়। দেখুন সীসার জন্য কী কী রোগ হয়? পরীক্ষায় আসবে শিশুদের মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত হয় কিসের জন্য? সীসা, মানে পানীয় জলে যে সীসার পরিমাণ বেড়ে যায় তার জন্য। এনিমিয়া, মস্তিষ্কের কোষ বিনষ্ট হয়, রক্তচাপের বৃদ্ধি ঘটে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখুন বন্যা সম্পর্কে একটু জানবো, তারপর খরা সম্পর্কে জানবো, তারপর বিওডি সিওডি সম্পর্কে জানবো। তো বন্যা কি? বর্ষাকালে যখন নদী, নালা, খাল, বিল, নিচু এলাকা ছড়িয়ে সমস্ত জনপদ পানিতে ভেসে যায় এবং ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাট, সহায় সম্পত্তির ক্ষতি সাধন করে, তখন তাকে বন্যা বলে। তো বন্যা কি? বন্যা হচ্ছে মানে যখন নদী, নালা, কালবিল থেকে জল উপচে পড়ে, দুই দিক প্লাবিত করে এবং রাস্তাঘাট, বিভিন্ন সম্পত্তি ইত্যাদি নষ্ট করে, তখন তাকে বন্যা বলে। তো তার আগে একটা বিষয় বলে রাখি, আমরা যেভাবে এখানে আলোচনা করছি পরিবেশ বা ইতিহাস, নোটের মধ্যে কিন্তু এরকমইভাবে থাকবে। আপনারা যখন নোট নিতে আসবেন টেট 1-এর, তখন আপনারা একটা আইডিয়া পাবেন কোথায় কী আছে, এবং এই সিস্টেমে আছে আপনারা নোট নিতে পারেন। তো কিছুদিনের মধ্যে বলা হবে নোট কবে থেকে পাচ্ছেন। আর তাছাড়া আপনাদেরকে একটা বিষয় বলি, যারা নোট নিতে চান না বা দরকার নেই, আপনারা চাইলে এগুলি লিখে রাখতে পারেন। বন্যার সুফল। বন্যা শক্ত ও পতিত জমিতে জল সরবরাহ করতে সাহায্য করে। স্থলভাগ থেকে বছরের পর বছর যে জমে থাকা আবর্জনা সরিয়ে নিয়ে যায় এবং সেই সমস্ত আবর্জনাগুলিকে পলি দ্বারা আবৃত করে মাটিকে করে তোলে উর্বর। তো বন্যার একটা সুফল রয়েছে, এটা কি? ধরুন এটা হচ্ছে নদী,
নদীর দুই দিকে কি কৃষিভূমি রয়েছে, যখন বন্যা হয় জল প্লাবিত হয়ে কৃষিভূমিতে চলে যায়। তো এখানে পলির সঞ্চার হয়। আর পলি কি, পলি হচ্ছে উর্বর মাটি, যে উর্বর মাটিটা সবচেয়ে বেশি একদম নতুন থাকে এটাকে বলা হয় খাদর, পুরনো হয়ে গেলে হয় ভাঙ্গর। তো এগুলোর ফলে কি হয়, মানে কৃষিভূমি উর্বর হয় এবং প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। এটা হচ্ছে বন্যার সুফল। আর বন্যার আবার কুফলও রয়েছে, কুফলটাই বেশি। বন্যার ফলে মানুষের পানীয় জলের অভাব দেখা দেয়, বস্ত্রের অভাব দেখা দেয়, খাদ্যের অভাব দেখা দেয় ইত্যাদি। অনেক রকম রোগের সৃষ্টিও হয়। তো বন্যার ফলে দেখুন কত কুফল হয়, খাবারের অভাব, বাসস্থানের অভাব, থাকার অভাব, অনেক রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এগুলো হচ্ছে বন্যার কুফল। খরা এবং খরার প্রকারভেদ দেখুন, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার ফল হচ্ছে খরা। তো খরা কি, খরা হচ্ছে একটা নির্দিষ্ট স্থানে যে পরিমাণ বৃষ্টিপাতের হওয়ার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ে সেই পরিমাণ হয়নি, কমে গেছে, এটাকে বলা হয় খরা। জলবায়ুর বিভিন্ন উপাদান যেমন উচ্চ তাপমাত্রা, উচ্চ গতিবেগ সম্পন্ন বায়ু ও নিম্ন আপেক্ষিক আর্দ্রতা খরাকে আরও প্রবল করে দেয়। তো চরম খরা এবং আংশিক খরা দুই রকম রয়েছে। তো চরম খরা কি, কোনো অঞ্চলে এক নাগারে 15 দিন 0.1 মিমি থেকে কম বৃষ্টিপাত হলে তাকে চরম ক্ষমা বলে, ক্ষমা না, এটা হচ্ছে খরা। আর আংশিক খরা কি, কোনো অঞ্চলে এক নাগারে 29 দিন দৈনিক 0.1 মানে 0.1 মিমি থেকে কম বৃষ্টিপাত হলে তাকে আংশিক খরা বলে। তো চরম খরা এবং আংশিক খরা আশা করি আপনারা পরীক্ষার মধ্যে আসলে পারবেন। তারপরে দেখুন এখানে রয়েছে বিওডি, তারপর রয়েছে সিওডি সম্পর্কে আলোচনা। বিওডি এর পুরো নাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে, বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডি জলে উপস্থিত জৈব পদার্থের বিয়োজনের জন্য জৈব বিয়োজকের দ্বারা প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ নির্দেশ করে। বিওডি একটি জৈবিক প্রক্রিয়া, মনে রাখবেন এটি একটি জৈবিক প্রক্রিয়া। বিওডি বায়বীয় জীবের দ্বারা সম্পন্ন হয়। বিওডি এর মান সিওডি থেকে কম হয়। মনে রাখবেন বিওডির মান সবসময় সিওডি থেকে কম হবে। বিওডি জৈব পদার্থ দ্বারা জল দূষণ পরিমাপ করে। তারপরে দেখুন সিওডি এর পুরো নাম কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। মনে রাখবেন কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিওডি রাসায়নিক বিক্রিয়ার দ্বারা বর্জ্য জলে উপস্থিত জৈব ও অজৈব পদার্থের রাসায়নিক পচনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে নির্দেশ করে। সিওডি একটি রাসায়নিক প্রক্রিয়া, এটা বিওডি হচ্ছে জৈবিক, সিওডি রাসায়নিক। সিওডি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাজ করে। সিওডি এর মান সবসময় বিওডি থেকে বেশি হয়। মনে রাখবেন সিওডির মানটা বিওডি থেকে বেশি হবে। জৈব ও অজৈব পদার্থের রাসায়নিক বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদা। এখন আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যেখানে প্রায় 92টি প্রশ্ন রয়েছে। তাহলে দেখুন প্রথমেই রয়েছে জল দূষণের ফলে হয় হেপাটাইটিস, আন্ত্রিক, জিয়ারডিয়া। বৃষ্টির জল বিশেষভাবে কোথায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়? রাজস্থান। রাজস্থানের বৃষ্টির জল সংরক্ষণের স্থানীয় নাম কুদ বা কুন্দ বা টঙ্কা। জলাশয় ভরাট হয়ে জলাভূমি সৃষ্টির পদ্ধতিকে বলা হয় ইউট্রিফিকেশন। রামসার শব্দটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? মনে রাখবেন রামসার শব্দটি জলাভূমির সঙ্গে সম্পর্কযুক্ত। সারের মধ্যে থাকা কোন উপাদানটি ন্যূনতম জল দূষণ ঘটায়? এটা হচ্ছে পটাশিয়াম। ভূগর্ভস্থ জলের দূষণের প্রধান উৎস হলো আর্সেনিক। হটাই হটাই বা আউচ আউচ রোগ হয় কেডিয়াম দূষণের জন্য। মিনামাটা রোগ হয় পারদ দূষণের জন্য। ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিক দূষণের জন্য। এখানে যে এই চারটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসতে পারে, মনে রাখবেন। হটাই হটাই হচ্ছে কেডিয়াম, আমারও পরীক্ষার মধ্যে এটা মনে রাখতে কষ্ট হয়। হটাই হটাই হচ্ছে কেডিয়াম, মিনামাটা হচ্ছে পারদ, ব্ল্যাকফুট হচ্ছে আর্সেনিক। পশ্চিমবঙ্গে আরবারি প্রকল্প বিখ্যাত যৌথবন ব্যবস্থাপনার জন্য। ভারতের সাম্প্রতিকতম সুনামির ঘটনা ঘটেছিল 26 ডিসেম্বর 2004 খ্রিস্টাব্দে ভারত মহাসাগরে। হরপাবান বা প্লাস ফ্যাড হলো এক ধরনের বন্যা। নদীর গভীরতা রক্ষার জন্য নদীর তলদেশ থেকে প্রয়োজন মতো মাটি কাটার ব্যবস্থাকে বলা হয় ড্রেজিং। দেখুন জল দূষণ পরিমাপে ব্যবহৃত বিক্রিয়া ব্যাকটেরিয়াটি হলো ইস্চেরিয়া কোলাই। বৃষ্টির অম্লতা কিসের সাহায্যে মাপা হয়? পিএইচ মিটার। পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.2 ppm। বিওডি এবং সিওডি এর মাত্রা বৃদ্ধির অর্থ হলো জল দূষণের মাত্রা কমে যাওয়া। পানীয় জলে পিএইচ হওয়া উচিত 6.5 থেকে 8.5।
নদীতে বাঁধ নির্মাণের প্রধান কারণ বন্যা নিয়ন্ত্রণ। মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাস উৎপাদনের জন্য প্রয়োজন? এটা হচ্ছে জৈব গ্যাস বা গোবর গ্যাস। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা দহনের ফলে সৃষ্টি হয় উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ। বিশ্বের মোট জলের কত শতাংশ স্বাদু জল? এটা 3%। আর লবণাক্ত জল হচ্ছে 97%, যেটা হচ্ছে সমুদ্রের মধ্যে অবস্থিত। লবণাক্ত জলকে স্বাদু জলে পরিণত করার পদ্ধতিকে বলা হয় অলবণীকরণ, বা এটা হচ্ছে ডিসেলারেশন প্ল্যান্ট। ভারতে প্রাপ্ত মোট জলের কত শতাংশ ব্যবহারযোগ্য? এটা হচ্ছে 60%। ভূপৃষ্ঠ জলের উৎস হলো নদী, হ্রদ, পুকুর, জলধার বা টঙ্কা। বন্যা সাধারণত কত প্রকার? 4 প্রকার। ভারতীয় আবহাওয়া বিভাগের মতানুসারে কত শতাংশের নিচে বৃষ্টিপাত হলে খরা সৃষ্টি হয়? এটা হচ্ছে 75%। খরা সাধারণত কত প্রকার? 5 প্রকার। খরা নিয়ন্ত্রণের উপায় হলো বর্ষার জল সংরক্ষণের বন্দোবস্ত, শুষ্ক কৃষি ব্যবস্থার প্রবর্তন, বন সৃজন, নিয়মিত বৃক্ষরোপণ, তারপর হচ্ছে ভৌমজল তোলার উপর নিষেধাজ্ঞা, সমুদ্রের জল অলবণীকরণের মাধ্যমে জলের যোগান বৃদ্ধি। খরার কারণ হলো, দেখুন খরার কারণ কি? নগরায়ন করা হচ্ছে, নির্বিচারে গাছ কাটা হচ্ছে, গ্রিন হাউসের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, অতিরিক্ত বাষ্পীভবন, তার ফলে কি হয়? খরা দেখা দেয়। তো খরার কিছু কুপ্রভাব রয়েছে। কুপ্রভাবগুলো হচ্ছে পরিবেশগত ভারসাম্য বিনষ্ট হয়, তারপর হচ্ছে মরুভূমিকরণ এবং তাপ বৃদ্ধি পায়, দুর্ভিক্ষ দেখা দেয়, খাদ্য শৃঙ্খল বিপর্যস্ত হয়। আধা প্রাকৃতিক দুর্যোগ হলো বন্যা, ধস, ভূমিক্ষয়। সবগুলির মধ্যে মানুষের হাতও রয়েছে, তার জন্য এগুলো হচ্ছে আধা প্রাকৃতিক দুর্যোগ। বন্যা নিয়ন্ত্রণের উপায় হলো বৃক্ষরোপণ, বন্যাপ্রবণ অঞ্চলে বাঁধ নির্মাণ, কৃত্রিম জলাধার নির্মাণ, নদীর নাব্যতা বৃদ্ধি, সমতল অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা। প্রকৃতির কিডনি বা শহর নগরের কিডনি বলা হয় জলাভূমিকে। ভারতের কয়েকটি বন্যাপ্রবণ রাজ্য হলো আসাম, বিহার এবং পশ্চিমবঙ্গ। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলী দ্বীপ অবস্থিত আসামে। বন্যা এবং খরার কবলিত অঞ্চল জলবাহিত রোগ হচ্ছে কলেরা। জলবাহিত রোগগুলি মনে রাখবেন, আসবে নিচের কোনটি জলবাহিত রোগ? কলেরা, হেপাটাইটিস ইত্যাদি। বন্যার একটি সুবিধা হলো মাটির উর্বরতা বৃদ্ধি ও ফসল উৎপাদনে সহায়ক। ভারতে প্রায় কত শতাংশ ভূমি খরাপ্রবণ বলে চিহ্নিত করা হয়? এটা হচ্ছে 30%। খরা পরিস্থিতির তীব্রতার নিরিখে ভারতের কয়টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে? 3টি অঞ্চলে। ভারতে খরাপ্রবণ অঞ্চল হিসেবে স্বীকৃত: অধিক খরাপ্রবণ অঞ্চল, মাঝারি খরাপ্রবণ অঞ্চল, অত্যধিক খরাপ্রবণ অঞ্চল। সেন্ট্রাল গঙ্গা অথরিটি গঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। ওয়াটার প্রিভেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট কবে চালু হয়? 1974 খ্রিস্টাব্দে। জাপানে মিনামেটা রোগ দেখা দিয়েছিল 1955 খ্রিস্টাব্দে। পারদ সংক্রমণের ফলে হয়েছিল। জল দূষণের সাথে সম্পর্কযুক্ত হলো, জল দূষণের সাথে কি? মার্কারি, বেরিয়াম, কোবাল্ট, ক্যাডমিয়াম, লেড, আর্সেনিক, ক্রোমিয়াম। কারখানাজনিত জল দূষণ হলো প্রাথমিক উৎস। কৃষিজমি জনিত জল দূষণ কিসের উদাহরণ? এটা হচ্ছে অপ্রত্যক্ষ উৎস। বৃষ্টির জলে পিএইচের পরিমাণ হলো 4.5 থেকে 5.5। বৃষ্টির জল আম্লিক কিনা তা কিসের সাহায্যে মাপা হয়? পিএইচ মিটারের সাহায্যে মাপা হয়। জলাশয়ে পুষ্টিমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলা হয় ইউট্রিফিকেশন। সিউডির দ্বারা পরিমাপ করা হয় জল দূষণের মাত্রা। জলকে বিভিন্ন রাসায়নিক দূষণের হাত থেকে মুক্ত করার জন্য কোন উদ্ভিদ ব্যবহার করা হয়? কচুরিপানা। কোন পদ্ধতিতে অপরিশোধিত জলকে পানের যোগ্য করা হয়? এটা হচ্ছে ওজোনাইজেশন বা ফিল্ট্রেশন। ফ্লোরোসিস রোগে ক্ষতিগ্রস্ত হয় মানুষের দাঁত ও হাড়, মনে রাখবেন, ভেরি ইম্পর্ট্যান্ট। যে পদ্ধতিতে ডিডিটি মানুষের দেহে পৌঁছে বর্ধিত হয় তা হলো জৈব বিবর্তন। আমফান সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে। নদীর জলে বিউটি, এটা এয়ার হবে না, এয়ার মান থাকা উচিত 5-এর বেশি। জৈব বিবর্তন দূষক হলো ডিডিটি। কোন ধাতকণা বেশি মাত্রায় জল দূষণ ঘটায়? সীসা ও পারদ, মনে রাখবেন সীসা ও পারদ বেশি জল দূষণ ঘটায়। আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয়? ব্ল্যাকফুট। সুনামি শব্দের আক্ষরিক অর্থ সমুদ্রের বড় ঢেউ। সুনামির প্রধান কারণ হলো ভূমিকম্প। 2004 সালে ভারত মহাসাগরে ঘটে যাওয়া সুনামিতে ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেল 8.9। সুনামির ঢেউয়ের উচ্চতা সর্বাধিক হয় 30 থেকে 40 মিটার। জল দূষণের ফলে হয় কলেরা, আমাশয়, টাইফয়েড, জন্ডিস ইত্যাদি। চিল্কা কোথায় অবস্থিত? উড়িষ্যায়। নাগিন লেক বা ডাল লেক অবস্থিত শ্রীনগরে। সর্বাধিক পরিমাণ জল দূষণ ঘটায় চর্মশিল্প থেকে, মনে রাখবেন চর্মশিল্প সবচেয়ে বেশি জল দূষণ ঘটায়। তারপর আমাদের কাছে রয়েছে উন্নত দেশগুলিতে জল দূষণ মূলত কোন বর্জ্যের দ্বারা হয়? এটা হচ্ছে শিল্পজাত বর্জ্য। উন্নয়নশীল দেশগুলিতে জল দূষণ মূলত হয়
কৃষিজাত বর্জ্যের জন্য। মনে রাখবেন উন্নত দেশগুলিতে হচ্ছে শিল্প, কারণ এখানে শিল্প কারখানা বিশেষভাবে গড়ে উঠেছে। আর উন্নয়নশীল যেগুলি ডেভেলপিং কান্ট্রি, এগুলিতে কি কৃষিজাত বর্জ্যের দ্বারা জল দূষণ হয়। প্রথম অর্গানোক্লোরিন কীটনাশক হলো ডিডিটি। মনে রাখবেন কি ডিডিটি। ডিটারজেন্ট যে রাসায়নিক দ্রব্য জল দূষণ করে এবিএস। জলকে আর্সেনিক মুক্ত ও জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় আয়োডিনযুক্ত রোজিন। সাইক্লোন শব্দটির উৎস হলো গ্রিক শব্দ থেকে এসেছে। জাপানে ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত? তাইফু। উত্তর আমেরিকায় ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত ছিল? টর্নেডো। অস্ট্রেলিয়া সংগঠিত ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত? উইলি। চীন সাগরে সংগঠিত ক্রান্তীয় ঘূর্ণবাদের নাম হলো টাইফুন। তারপর মনে রাখবেন আবহাওয়া দপ্তর অনুযায়ী স্বাভাবিকের তুলনায় কতটা কম বৃষ্টি হলে করার পরিস্থিতি শুরু হয়? এটা হচ্ছে 75%-এর কম। তারপর আমাদের কাছে যেটি রয়েছে, সাম্প্রতিক উত্তরাখণ্ডে বিপর্যয়ের মূল কারণ হলো হরপাবান। ব্লিজার্ড হলো তীব্র তুষারঝড়। ফ্লোরাইড দূষণের ফলে আক্রান্ত হয় মস্তিষ্ক। মনে রাখবেন ফ্লোরাইড দূষণের ফলে কী হয়? মস্তিষ্ক আক্রান্ত হয়। বেশি মিষ্টি জল পাওয়া যায় মেরু প্রদেশের বরফে এবং হিমবাহে। ভূগর্ভস্থ জলের প্রধান উৎস হলো বৃষ্টি। জল দূষণ নিবারণ ও নিয়ন্ত্রণ আইন অমান্য করলে সাজা হবে 3 মাসের হাজতবাস বা 5,000 টাকা জরিমানা, বা দুটোই হতে পারে, বা একটা হতে পারে। মেঘ বৃষ্টি জ্বর কোথায় দেখতে পাওয়া যায়? ট্রোপোস্ফিয়ারে। জাপানে মিনামাটা রোগ দেখা দিয়েছিল পারদ সংক্রমণের ফলে। খরার প্রকারভেদ হলো পূর্ণ করা, আংশিক করা, শুষ্ক পর্বত। পূর্ণ করা হলো এক নাগারে ন্যূনতম 15 দিন, বৃষ্টিপাতের পরিমাণ 0.01 ইঞ্চি দিনের কম হলে। আংশিক করা হচ্ছে 29 দিনে 0.01, আর শুষ্ক করা হচ্ছে 15 দিনে 0.04 ইঞ্চি এর যদি কম হয়। তো এ হচ্ছে আমাদের আজকের প্রশ্ন উত্তর, এবং প্রশ্ন উত্তরগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের আবার বলছি, যদি আপনাদের ক্লাসটা ভালো লাগে বা আপনাদের মনে হয় আরডিএন স্টাডি চ্যানেল থেকে আপনাদের উপকার হচ্ছে, তাহলে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আর আপনারা অন্যদের বলবেন যারা প্রিপেয়ার করছে টেট পরীক্ষার জন্য, বলবেন যে আরডিএন স্টাডি চ্যানেলে ক্লাসগুলো পাওয়া যায় বা দেওয়া হয়। কারণ আমাদের পরিবার দিন দিন বৃদ্ধি পাচ্ছে আরডিএন স্টাডি যে পরিবারটা। তো আশা করি আপনারা সাথে থাকবেন এবং পাশে থাকবেন। সো স্টে উইথ আরডিএন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।